আপনি যদি বাঙালি হন, যদি বাংলাদেশে বসবাস করেন, তাহলে গত 1 বছরে আমি হলফ করে বলতে পারি যে শব্দগুলো আপনি সবচেয়ে বেশি শুনেছেন, যেই শব্দগুলো আপনার চারপাশে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে, সেগুলো হচ্ছে জুলাই আন্দোলন, জুলাই শহীদ, জুলাই ঘোষণা, জুলাই সনদ। ভুল বললাম? কিন্তু মজার ব্যাপার হচ্ছে জুলাই আন্দোলন, জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই জিনিসগুলো, এই শব্দগুলো যতবার আমরা শুনেছি, এর ভেতরের বিষয়বস্তু সম্পর্কে আমরা ঠিক ততটাই দূরে সবসময় অবস্থান করেছি। মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করেছেন। সেটি নিয়েও রয়েছে নানান রকম সমালোচনা, কারণ এই ঘোষণাপত্রের খসড়াটি নাকি মাত্র কয়েকটি দলকে, রাজনৈতিক দলকে পাঠানো হয়েছিল, বাকিরা সেই খসড়াটি হাতে পাননি, তারা এটি নিয়ে হুলস্থুল করেছেন। একই ব্যাপার লক্ষ্য করা গেছে জুলাই সনদ নিয়ে। তো জুলাই সনদ নিয়ে এত আলোচনা সমালোচনা, তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ ছিল সাধারণ মানুষের কাছে গিয়ে এই জিনিসগুলো তাদেরকে বোঝানো, এখানে কি আছে, কি ভালো, কি খারাপ, কোনটা করা যায়, কোনটা যায় না, কোনটাতে সমস্যা, কোনটা এখনই করা যাবে, কোনটা পরে করতে হবে। কিন্তু সমস্যার ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ এই বিষয়ে একেবারেই অজ্ঞ। কারণ এটি যারা প্রস্তুত করেছেন তারা ইম্পোর্টেড, তারা বাংলাদেশের আপামর জনসাধারণের যে সেন্টিমেন্ট, তাদের যে মনোভাব, সেটির সাথে একেবারেই পরিচিত নন। তারা সাধারণ মানুষের সাথে কখনো মেশেন না, তাদের ক্লাস অনেক উপরে। এবং তারা যে পদ্ধতিতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, এটি একেবারেই কর্পোরেট পদ্ধতি, যেখানে মাটির ছোঁয়া বা সাধারণ মানুষের উপস্থিতি বা তাদের মতামত যেই প্রাধান্য পাওয়া উচিত সেটি একেবারেই পায়নি। অনেক সমালোচনা হলো, কাজের কথায় আসি। আজকে আমি আপনাদের জন্য আলোচনা করতে চলেছি জুলাই সনদ জিনিসটা আসলে কি, সেটি নিয়ে কোন কোন দলের কি কি মনোভাব, এবং কোন কোন বিষয়গুলি আসলেই বাস্তবায়ন করা সম্ভব, এবং কোন কোন বিষয় নিছক সময় নষ্টকারী হিসেবে আমাদের সামনে এসছে। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে অনুরোধ করব এই ভিডিওটির পুরোটি দেখতে। আজকে আলোচনায় আমাদের মূল যে বিষয়বস্তুটি থাকবে সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো, যারা ওই মিটিংয়ে যাওয়ার জন্য সৌভাগ্য অর্জন করেছেন বা যাদের সৌভাগ্য হয়েছে, তাদের মধ্যে যে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ, মত পার্থক্য বা মতৈক্য যে বিষয়গুলো আছে, সেটি আজকে আলোচনা করতে চাই। প্রথমেই জেনে নেই জুলাই সনদ জিনিসটা আসলে কি। জুলাই সনদ বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে যেই পরিবর্তন আনা দরকার বলে তারা মনে করছেন, সেই বিষয়গুলো যে দলিলে লিখিত থাকবে সেটি হচ্ছে জুলাই সনদ। গত বছর 8ই আগস্টে যে সরকার বাংলাদেশে গঠিত হয়েছিল, সেই সরকারের উদ্যোগে এই জুলাই সনদ প্রণয়ন করার কাজটি শুরু হয়েছিল, যেখানে নেতৃত্বের ভূমিকায় ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এই জুলাই সনদের মূল যে লক্ষ্য বলা হচ্ছে সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, এবং ভবিষ্যতেও যেন এই পদ্ধতিগুলো বলবৎ থাকে এবং একটি রাজনৈতিক স্থিতিশীলতা আনা যায়, সেটি হচ্ছে এই জুলাই সনদের মূল লক্ষ্য বলে তারা বলছেন। এই জুলাই সনদে মূলত সংবিধান সংস্কার, নির্বাচন পদ্ধতি, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমনের মতো মোট 84টি বিষয় আছে। কিন্তু যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে এই সনদের বাস্তবায়ন নিয়ে যেই রাজনৈতিক দলগুলো ওই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তাদের মধ্যে মতের ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। নামে ঐক্যমত্য কমিশন হলেও সেখানে মতনৈক্য বেশি দেখা গেছে। সাম্প্রতিক সময়ে মূল যে তর্ক সেটি হচ্ছে এই যে জুলাই সনদ, এটি কি নির্বাচনের আগেই আইনি ভিত্তি পেতে পারে, নাকি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পরে যে দল ক্ষমতা দখল করবে, যারা সরকার গঠন করবে, তারা জাতীয় সংসদে এর আইনি ভিত্তি দেবে। এটি নিয়েই চলছে এখন
আলোচনা সমালোচনা। চলুন দেখে নেই বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই আলোচনায় গিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দলগুলো এই বিষয়ে তাদের কি মতামত প্রকাশ করছে। সবার আগেই বলতে হয় বিএনপির নাম, কারণ তারা এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপির সাথে আরও যুক্ত আছে গণফোরাম এবং রাজনৈতিক মঞ্চ নামের তাদের যে মিত্ররা রয়েছে তারাও। এই দলটি মনে করছে জুলাই সনদ হচ্ছে একটি রাজনৈতিক সমঝোতার দলিল। ব্যাপারটি একেবারেই তাই। তাদের মতে এই সনদটিকে বাংলাদেশের যে সংবিধান তার ঊর্ধ্বে অবস্থান দেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। তারা মনে করেন ভবিষ্যতে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন জাতীয় সংসদে আইন পাস করার মাধ্যমে তারা এটির বাস্তবায়ন এবং এর আইনি যে ভিত্তি সেটি নিশ্চিত করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন জুলাই সনদের সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে এবং এর 2, 3, 4 নম্বর দফায় বিএনপির ঘোরতর আপত্তি আছে এবং দুদক পিএসসির নিয়োগের কমিটি গঠনের প্রস্তাব তারা একেবারে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে জামাতে ইসলামী এবং এনসিপি তারা মোটামুটি দুই দল একই রকম মত পোষণ করেছে। তাদের মত নির্বাচনের আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা বলছেন যে বিষয়গুলোতে উপস্থিত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোকে নির্বাচনের আগেই আইনের ভিত্তি দিতে হবে এবং তারপর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এনসিপির ভাষ্য, যেহেতু তারা জুলাইয়ের আন্দোলনে নেতৃস্থানীয় অবস্থায় ছিলেন সুতরাং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে তারা এই সনদের আইনি ভিত্তি সবার আগে চান। তাদের দাবি যে এটি গণভোট বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটিকে অ্যাপ্রুভ করা হোক বা বৈধতা দেওয়া হোক। সেটি আবার এক দীর্ঘ আলোচনা। বাংলাদেশের কত শতাংশ মানুষ গণপরিষদ কি সেটা বোঝেন সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। সেই বিতর্কে না যাই। এখানে একটি আইনি বিতর্ক আছে এবং যেটিকে কোনোভাবেই হেলাফেলার কোনো সুযোগ নেই। এই সনদের খসড়ায় বলা হয়েছে এটি সংবিধানের ঊর্ধ্বে থাকবে এবং এর বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, যেখানে বিএনপির ঘোরতর আপত্তি। বিএনপি মনে করে এটিকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়া হয় তাহলে মানুষের যে মৌলিক অধিকার সেটির উপরে হুমকি আসতে পারে এবং এটি নিজেই একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা হিসেবে সামনে চলে আসতে পারে, যেটি খুবই যৌক্তিক। কারণ বাংলাদেশের সকল মানুষের সম অধিকার, আইনের শাসন এবং রাষ্ট্র ব্যবস্থার সকল আলোচনা বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে। সুতরাং সংবিধানের উপরে অন্য কোনো আইনকে স্থান দেওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ কোনো বিশেষজ্ঞ দেখাতে পারবেন না। এমনকি যারা ঐক্যমত্য কমিশনে এই সনদ তৈরির কাজ করছেন তারা যে সকল দেশের নাগরিক সেই সকল দেশেও সংবিধানের উপরে আর কিছুকে কোনো দিনই স্থান দেওয়া হয় না। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কি করে ব্যতিক্রম হতে পারে সে প্রশ্ন আপনাদের কাছে। তো যেহেতু ঐক্যমত্য কমিশনে যে সকল রাজনৈতিক দল দাওয়াত পেয়েছেন বা যারা নিয়মিত আলোচনায় যান তাদের মধ্যে যেহেতু মতৈক্য প্রতিষ্ঠা করা যায়নি, ঐক্যমত্য কমিশন মতানৈক্যে ভুগছে, সেখানে এই সমস্যাটির সমাধান আসলে কি করে করা সম্ভব এবার সে আলোচনা করি। বিভিন্ন বিশ্লেষক বলছেন যে বর্তমানে রাজনৈতিক দলগুলোর উপরে বিভিন্ন ক্ষেত্র থেকে অভ্যন্তরীণ, বাহ্যিক বিভিন্ন রকম চাপ আছে এবং এদের প্রত্যেকের চাপের পরিমাণ, আকার এবং আকৃতি আলাদা। সুতরাং তারা মনে করছেন যে এই রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে হয়তো একে অন্যকে কিছুটা ছাড় দিয়ে হলেও একটি ঐক্যমতে আসতে পারে, কিন্তু সেটি যে হবেই তার কোনো নিশ্চয়তা এই মুহূর্তে কোনো বিশেষজ্ঞ দিতে পারছেন না। যেমন বিএনপি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ আছে সেই আপিল বিভাগের মতামত নেওয়ার জন্য একটি সুপারিশ দিয়েছে। তার মানে হচ্ছে একেবারেই মানছি না থেকে সমাধানের একটি পথ বিএনপি সামনে নিয়ে এসেছে, যেটি আসলে একটি ইতিবাচক বিষয় বলেই বিশ্লেষকদের মত। আবার জাতীয় ঐক্যমত্য কমিশন তারা চেষ্টা করে যাচ্ছে যেই রাজনৈতিক দলগুলো এখানে আলোচনায় বসছে বা আলোচনায় যাওয়ার সুযোগ পেয়েছে তাদের মধ্যে মতৈক্য যেন দূর করে মতৈক্যে পৌঁছানো যায় সেটি নিশ্চিত করতে। তারা
22 আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে। অনেক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করছেন যে মতানৈক্য থাকার পরেও যদি অল্প কিছু বিষয় নিয়ে বা কম গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই মিলে এখানে স্বাক্ষর করে, তাহলে পরবর্তীতে যে নির্বাচিত সরকার বাংলাদেশ পরিচালনায় আসবে তারা এটিকে খুব মূল্য দেবে না। এটি হয়ে যাবে একটি কাগুজে বাঘ, কাগুজে আইন, যেটির কোনো প্রয়োগ বা মানার প্রয়োজনীয়তা হয়তো কোনো রাজনৈতিক দলই আর দেখবে না। সেটি এই যে এত সময় ধরে এত আয়োজন করে যেই পদক্ষেপগুলো নেওয়া হলো সেটিকে একেবারে জলে ফেলে দেবে। মূলত জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেখানে কিছু কিছু বিষয় আসলে হওয়া উচিত। জুলাই সনদের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেখানে আসলে কোনো রাজনৈতিক দলেরই মতানৈক্যের সুযোগ নেই, সবাই মতৈক্যেই পৌঁছেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা নিজে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই এই বিষয়টি আলোচনা করতে চাইবেন। এখানে ইতিবাচক দিক যেমন রয়েছে, আছে নেতিবাচক দিকও, যেটি হয়তো কোনো একটি বিশেষ দলের পক্ষে যেতে পারে, যেটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুফল বয়ে আনার কোনো কারণ নেই। কিন্তু যদি এই দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সবাই একমত হয়ে এখানে স্বাক্ষর করে বা এটিকে তারা ভবিষ্যতে মান্য করবে বলে একমত হয়, তাহলে হয়তো এখান থেকে ইতিবাচক বেশ কিছু জিনিস নেওয়ার মতো সুযোগ এখনো খোলা আছে। সব মিলিয়ে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সেটি বেশ ঘোলাটে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের জন্য রাজনৈতিক শক্তিগুলো যেভাবে একতাবদ্ধ হয়েছিল, যদিও পরে তারা তাদের ক্রেডিট ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে প্রথম মতানৈক্য শুরু হয়, কিন্তু তখনকার সেই ঐক্যবদ্ধ মনোভাব পরে আর একরকম থাকেনি। এরপরে সবাই নিজ নিজ যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেটি বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছে। এখন যে প্রশ্নটি সামনে চলে আসছে সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে যেই মতানৈক্যের জায়গাটি, এটি যদি সমাধান না হয় তাহলে বাংলাদেশের রাজনীতি আবার কোন দিকে মোড় নেবে সেটি জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই জুলাই সনদ কি বাংলাদেশের রাজনীতির জন্য কোনো স্থিতিশীলতা বয়ে আনতে পারবে, নাকি মতানৈক্যের ফলে বাংলাদেশ আবার সেই মতভেদের রাজনীতিতে ফিরে যাবে এবং যেটি রাজনীতির যে সংকট সেটিকে আরও গভীর থেকে গভীরতর করে ফেলবে, যার ফলাফল হবে একরকম ভয়ঙ্কর। এখন আপনাদের কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, জুলাই সনদে যেই বিষয়গুলো সংস্কারগুলো আনা হয়েছে এটি কি বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে বলে আপনি মনে করেন, নাকি রাজনৈতিক দলগুলোর এই মতানৈক্য বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে চলেছে? আপনি যেটা ভাবছেন, আপনার যেটা মনে হচ্ছে, ঠিক সেই কথাটি কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।